নির্বাচনী প্রচারণায় কাল খুলনা যাচ্ছেন তারেক, শহর জুড়ে উৎসবের আমেজ। ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান ফখরুলের। নির্বাচন ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বললেন জামায়াত আমির। তরুণদের নিয়ে দেশ গড়ার প্রত্যয়। নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র ইতিবাচক বললেন প্রধান উপদেষ্টা। 12 জেলার ব্যালট ছাপানো শেষে পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে। এবং আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় 5 ফেব্রুয়ারি। ময়মনসিংহে মানবতা বিরোধী অপরাধে 9 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। নির্বাচনী প্রচারণায় কাল খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকারে খুলনা ও যশোরে পৃথক নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন তিনি। সোমবার সকাল 11টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। সেখানে হাজী মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠের সমাবেশে যোগ দেবেন। এরপর যশোরের উপশহর বিরামপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। তার আগমন ঘিরে বড় ধরনের শোডাউন দেবে বিএনপি। দুই জায়গাতেই বিরাজ করছে উৎসবের আমেজ। দর্শক, তারেক রহমানের সফর ঘিরে যশোরে সাজসজ্জ রব। এ বিষয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বাধীন আব্দুল্লাহ। স্বাধীন, যশোরে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আগে কখনো দর্শনে আসেন, দর্শনে তার আগমন ঘিরে কিন্তু এই অঞ্চলের নেতা কর্মীদের ভিতরে এমনকি সাধারণ মধ্যেও কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা এই মুহূর্তে যে মাঠটিতে দাঁড়িয়ে রয়েছে এটি উপশহর কলেজ মাঠ। এই কলেজ মাঠেও কিন্তু তারেক রহমানের আগমন একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। বক্তব্য রাখবেন। তার এই আগমন ঘিরে এই অঞ্চলের মানুষের ভিতরে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এমনকি পুলিশ সেই প্রস্তুতি, তাদের প্রস্তুতি, আইন শৃঙ্খলা রক্ষার যে প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। একটু আগেই কিন্তু পুলিশ সুপার এখানে ব্রিফিং করেছিলেন, তিনি নিরাপত্তা গুরুত্ব সহকারে দেখছেন। দশরে কিন্তু এর আগে তারিখ যশোর এবং নেতা কর্মীরা এখানে আসবেন। সেই নেতা কর্মীরা তারেক রহমানের বার্তা আমাদের আমরা যেটা পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে এখানে কিন্তু প্রায় 2 লক্ষাধিক মানুষের সমাগম হবে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে জেলা বিএনপির যে নেতা কর্মীরা রয়েছে, বিশেষ করে এই আসনে যিনি এমপি পদপ্রার্থী, তিনি কিন্তু প্রতিনিয়ত এই নির্বাচনী জনসভার মাঠ পর্যবেক্ষণ করছেন। তিনি এখনো এই মাঠে অবস্থান করছেন। তিনি অবস্থান করছেন। তো এই ছিল দর্শক থেকে স্বাধীন, আপনাকে ধন্যবাদ। কিছু লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারে নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, হিন্দু মুসলমান সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কিছু লোক থাকবে এই চেষ্টার ভিতরে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ভাইরাই যেন ভোট দিতে পারে। একটা দুষ্টামি করার খারাপ বুদ্ধি আছে ব্যাপারে, এগুলো যেন কেউ করতে না পারে।
জামায়াত আমিরের এক্স আইডি থেকে প্রকাশিত নারী বিদ্বেষী পোস্টের জন্য দলটি হ্যাকারদের দায়ী করলেও তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। দুপুর এক ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, ঘটনা সঠিক হলে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়া হবে। এ সময় বিএনপি এবং তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সম্প্রতি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। রোববার সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে উঠে আসে এই প্রসঙ্গ। কমিটির মুখপাত্র মাহদি আমিন অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীর এমন নারী বিদ্বেষী আচরণ নতুন কিছু নয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। নির্বাচন সামনে রেখে গণজোয়ার ঠেকাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন মাহদি আমিন। আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সম অধিকারের পক্ষে। দুঃখজনক হল সত্য, এই রাজনৈতিক দলটির জন্য এটি নতুন কোনো আচরণ নয়। এর আগেও কিন্তু আমরা দেখেছি এই দলের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনদের উদ্দেশ্যে ঠিক একইভাবে অশালীন শব্দ ব্যবহার করেছিলেন। ব্রিফিংয়ে উপস্থিত যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, দেশে যে কোনো হামলার ঘটনায় পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে। জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথা নত করবে না। মিথ্যা দিয়ে, ষড়যন্ত্র দিয়ে, প্রোপাগান্ডা দিয়ে জাতীয়তাবাদী যুবদলকে দমিয়ে রাখা যাবে না। যে নতুন সূর্য আমরা পেয়েছি তাকে ধূলিসাৎ করার জন্য ৭১-এর পরাজিত শত্রুরা নিশ্চিত পরাজয় জেনে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর বলেন, ৭১ পরবর্তী সময়ে জামায়াতের কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছে দেশের মানুষ। দেশের মানুষের দেখার সুযোগ আছে। অন্যদিকে তারা এটাও দেখেছেন যে ৭১-এ যারা স্বাধীনতার পক্ষে ছিল না তাদেরকেও দেখেছেন, আবার এটাও দেখেছেন যে তাদেরকে রাজনীতি করবার সুযোগ যারা করে দিয়েছেন তারা কারা। আবার ৮৬ সালে তারা তাদের সঙ্গে গিয়ে জাতীয় বেঈমানের খেতাবের অংশীদার হয়েছিলেন। সুতরাং দেশের মানুষের দেখার সুযোগ তো ছিলই এবং এখনো আছে। নির্বাচন ঘিরে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে মানুষের যে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে নারীদের নিয়ে জামায়াত আমিরের দেয়া বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতের আমিরের বক্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতারা বলেন, এমন বক্তব্যের জন্য জামায়াতকে বয়কট করা উচিত। অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচিতে বাধ্য হব। আপনি যতই সংবাদ সম্মেলন করে এই ১২ ঘন্টা পরে বলেন না যে পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, সেটি এই ছাত্র সমাজ জানে। ৫ মিনিটের মধ্যে আপনার আইডি হ্যাক হয়েছে, সেরকম অসত্য, মিথ্যা, প্রতারণাপূর্ণ বক্তব্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন এবং এটি আপনার মনের বক্তব্য বলে আমরা মনে করি। নির্বাচন ঘিরে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চাইলে সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার আগে অবশ্যই প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন তিনি। দুপুরে শেরপুরে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। মানুষকে নিরাপত্তা দেওয়ার নামে খুনের রাজনীতি কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন জামায়াত আমির। শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা মামলার কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি। এদিকে জামালপুরে এক জনসভায় যোগ দিয়ে তরুণদের নিয়ে দেশ করার প্রত্যয় জানান শফিকুর রহমান। কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর পর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে চাইবেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই
যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। প্রচার প্রচারণা ইস্যুতে বিভিন্ন অভিযোগ নিয়ে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ও জামায়াত ইসলামীর প্রতিনিধিরা। এ বিষয়ে জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, সিইসির সঙ্গে প্রধান দুই রাজনৈতিক দলের বৈঠকে কি আলোচনা হলো আমাদেরকে জানাবেন। জেরিন, কিছুক্ষণ আগে যে আমাদের সহকর্মী তানজিদ ভুঁইয়ার একটি প্রতিবেদন সম্প্রচারিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে জামায়াত ইসলামের যিনি আমির তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে যে তিনি কথা বলেছেন, সেটিকে কেন্দ্র করে মূলত আজকে জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে আসেন এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারা এরপরে যে সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন সেখানে তারা বলেছেন যে আসলে নির্বাচনের যে ভোট এবং ভোটে জনগণদের যে মনোভাব সেটাকে প্রভাবিত করার জন্যই আসলে সুপরিকল্পিতভাবে জামায়াত ইসলামীর এবং সহ 11 দলীয় যে ঐক্য তাদের জোট রয়েছে সেখানে প্রার্থীদেরকে কেন্দ্র করে এবং সেই দলীয় নেতৃবৃন্দদেরকে টার্গেট করেই মূলত সাইবার হামলা শুরু হয়েছে এবং তারই অংশ হিসাবে জামায়াত আমিরের যে এক্স অ্যাকাউন্ট সেটিকে আসলে হ্যাক করে এ ধরনের একটি পোস্ট করা হয়েছিল এবং তারা বলেছেন যে ইতিমধ্যেই সেটাকে কেন্দ্র করে তারা আইনানুগ ব্যবস্থা নিয়েছেন, সাইবার সিকিউরিটি টিম এটি নিয়ে কাজ করছেন এবং তারা যে বিষয়টি জানিয়েছেন যে ইতিমধ্যে তারা জিডিও করেছেন এবং তারা বলেছেন যে আসলে এই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কিছুক্ষণের মধ্যেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে একটি দল বা একটি গোষ্ঠী একটি মানববন্ধন করেছিল এবং প্রতিবাদ করেছিল এবং তারা এত দ্রুত কীভাবে সেই তথ্যটি জানলো এবং সেটিকে কেন্দ্র করে তাদের পরিকল্পিত প্রচার সেটিকে তারা সন্দেহের চোখে দেখছে বলেও তারা জানিয়েছেন। এবং আজকে প্রথম নির্বাচন ভবনে এসেছিল জামায়াত ইসলামীর যারা মহিলা বিভাগ তাদের 4 জন প্রতিনিধি দলও কিন্তু এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন এবং তারা বলেছেন যে আসলে এবারে নির্বাচনে আসলে একটি গণজোয়ার সৃষ্টি হবে এবং সেটা নারী ভোটাররাই মূলত এই গণভোটে এবং যে জাতীয় সংসদ নির্বাচন সেখানে একটি গণজোয়ার জামায়াত ইসলামীর পক্ষে আসবে সহ 11 দলীয় জোট যেটি রয়েছে সেখানে একটি জোয়ার আসবে বলে তারা জানিয়েছেন। এছাড়া তাদেরকে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে তাদের মহিলা যে কর্মীরা রয়েছেন তারা কখনো দলীয় প্রধান হতে পারবেন না বলে জামায়াত ইসলামীর আমির যে কথাটি বলেছেন সেটি নিয়ে তারা আসলে বলেছেন যে জামায়াত ইসলামী একটি ইসলামী দল এবং ইসলামের নীতি আইন কানুন মেনে আসলে জামায়াত ইসলামী তাদের নীতি নির্ধারণী পর্যায়ে এবং তাদের নেতৃত্ব দানকারী যে মজলিস শিশুরা সেটিকে আসলে তারা নির্ধারণ করে থাকে এবং এটি নিয়ে জামায়াত ইসলামী যে মহিলা সদস্য তাদের কোনো আপত্তি নেই এবং তারা আসলে এই আইনের আওতাতেই থাকতে চান। তো সব মিলিয়ে আসলে সকালে এর আগে বিএনপির প্রতিনিধি দল এসেছিল এবং সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন যে বিএনসিসি ন্যাশনাল ক্যাডেট কোরের যে প্রায় 10,000-এর মতো কর্মী এই নির্বাচনে আসলে পরিচালনার সময় আসলে আইন শৃঙ্খলা বিষয়ে তাদেরকে আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে তাদেরকে সহযোগিতার জন্য মাঠে থাকার কথা এবং তারা আসলে এটির আসলে প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন যে বিএনসিসিকে আসলে এই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য আসলে রাখার প্রয়োজন নেই বলেও তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে যেদিন নির্বাচন কমিশনে বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে আসলে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব আসছেন এবং তাদের অভিযোগগুলো আসলে দায়ের করছেন। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ তথ্য। জেরিন, আসাদ, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্রকে খুবই ইতিবাচক বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজের সৌজন্য সাক্ষাৎকালে কথা বলেন ডক্টর ইউনূস। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন পর্যবেক্ষকদের একটি বড় দল মোতায়েনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানান তিনি। 3 পার্বত্য জেলা সহ 12 জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে এসব ব্যালট পেপার পাঠানো হচ্ছে। দুপুরে ইসি সূত্রে এসব তথ্য জানা যায়। 3 পার্বত্য জেলা ছাড়াও পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও লক্ষ্মীপুরের ব্যালট ছাপার কাজ শেষ হয়েছে। গত 29 জানুয়ারি এই বিষয়ে ব্যবস্থা নিতে 300 আসনের রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে ইসি। নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে পরিণতি কঠোর হবে বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বরিশাল জেলার আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের
সভায় এসব কথা বলেন তিনি। প্রবাসী ভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। আমাদের কাছে কোনো বড় দল, ছোট দল, হেভিওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নাই, সবাই সমান এবং সবাইকে সমভাবে ট্রিট করতে হবে। যদি কেউ তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব করেছেন মর্মে প্রমাণিত হয়, তাহলে পরিণতি খুব খারাপ হবে। নির্বাচন কমিশন খুব কঠিন হবে এই ব্যাপারে। আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার রায় 5 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়। এদিকে ট্রাইব্যুনাল 1-এ পৃথক 2 মামলার অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আরও জানাচ্ছেন মুদাসির আলী। 2024 সালের 5 আগস্ট আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 6 তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়। নৃশংস এই ঘটনার সময় একজন জীবিত ছিলেন, তাকেও পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারা হয়। অবশেষে নারকীয় এই হত্যা মামলার রায়ের দিন ধার্য হয়েছে। 5 ফেব্রুয়ারি হবে এই মামলার রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই দিন ধার্য হয়। আশুলিয়ার মামলার আজকে কত লিস্টে আসছে, এটা আগামী 5 ফেব্রুয়ারি রায়ের জন্য নির্ধারিত হয়েছে। এই হত্যাকাণ্ডের নৃশংসতা নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। নির্মমভাবে শুধু গুলি করে হত্যাই করা হয়নি, এই তরুণ ছাত্রদেরকে জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি 5 জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। মামলার 16 আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন 8 জন, বাকিরা পলাতক। স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে, সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি। এদিকে ট্রাইব্যুনাল 1-এ 2016 সালের 3 আগস্ট যশোরের চৌগাছায় রুহুল আমিন ও ইসরাফিল নামের 2 ছাত্র নির্যাতনের ঘটনায় এসপি আনিসুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী 16 ফেব্রুয়ারির মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়। তাদেরকে মিথ্যা মামলায় ধরে নিয়ে গিয়ে পরপর 2 রাত ধরে টর্চার করে তাদেরকে আদালতে উপস্থাপন না করে তদানীন্তন এসপি আনিস তার অধীনস্থ পুলিশদেরকে দিয়ে এদেরকে পায়ে গুলি করে সেই ক্ষতস্থানে আবার বালু ঢুকিয়ে দিয়ে গামছা দিয়ে বেঁধে তাদেরকে মিথ্যা মামলায় অস্ত্র দিয়ে চালান দেয়। এছাড়াও একই ট্রাইব্যুনালে 2024 সালের 20 জুলাইতে ময়মনসিংহে 3 আন্দোলনকারী হত্যায় 9 আসামির বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়ে একই দিনে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ আমরা দাখিল করেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সেই বিষয়ে অপরাধ আমলে গ্রহণ করে আগামী 16 ফেব্রুয়ারি এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ প্রদান করেছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এবারে নির্বাচনে জয়ী হলে এলাকার গ্যাস সংকট নিরসন সহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের কথা জানিয়েছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তার অভিযোগ, একটি দল উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। ভোটারদের বিকাশ নম্বর এবং জাতীয় পরিচয়পত্র সংগ্রহকে দুরভিসন্ধিমূলক আচরণ বলেও মন্তব্য করেন আমিনুল হক। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মিরপুর পল্লবীর সবুজ বাংলা আবাসিক এলাকায় 11তম দিনের প্রচারণায় সাধারণ জনগণের সঙ্গে মিশে যেতে দেখা যায় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হককে। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ দলমত নির্বিশেষে সাধারণ মানুষের ঢল নামে আমিনুল হকের প্রচারণায়। দলীয় নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র বাতিঘর ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। 16 আসনের ভিতরে আমাদের যেই কয়টা ওয়ার্ড আছে, সাংগঠনিক ওয়ার্ড, গেজেট ওয়ার্ড, সেই কয়টা ওয়ার্ডের ভিতর সর্বোচ্চ ভোট। আমরা যখন ভোট চাইতে যাই, সাধারণ ভোটাররা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। 12 তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন, পল্লবী থানা জিন্দাবাদ, মহিলা দল জিন্দাবাদ। এলাকার জনগণের উন্নয়ন পরিকল্পনা এবং তা বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরে আমিনুল হক বলেন, গ্যাস পানি সংকট নিরসনে শিক্ষা এবং চিকিৎসার দিকে বিশেষ নজর দেয়া হবে। একটি সিন্ডিকেট গ্রুপ তার সিলিন্ডার ব্যবসাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাসের সংযোগ বন্ধ করে দিয়েছে। প্রত্যেকটি ঘরে রান্নাবান্না করার জন্য যে গ্যাসটা দরকার, সেই গ্যাসের যাতে আমরা নিশ্চয়তা দিয়ে যাতে তাদেরকে সেই সংযোগটা প্রদান করতে পারি। মাদকের একটি বড় সমস্যা রয়েছে। আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি।
কিভাবে আমার এই এলাকাকে মাদক মুক্ত করা যায়, কিভাবে আমার এলাকাকে চাঁদাবাজ মুক্ত করা যায়, কিভাবে আমার এই এলাকায় কিশোর গ্যাং মুক্ত করা যায়। একটি দল ভোটারদের জাতীয় পরিচয়পত্র এবং বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট জালিয়াতির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। ভোটের সাথে এনআইডি কার্ডের কোনো সম্পর্ক নেই, ছবিরও কোনো সম্পর্ক নেই। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তাদের নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র বা কোনো দুর্বিসন্ধি উদ্দেশ্য রয়েছে, যে জামাতের প্রার্থী এবং তাদের নেতৃবৃন্দরা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার এবং এনআইডি নাম্বার নিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক জানিয়ে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানান আমিনুল হক। শতভাগ আমি আমার এই এলাকার জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বৃহত্তর মিরপুরে ধানের শীষের প্রার্থীদের পক্ষে গণমিছিল করেছে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। বিকেলে মিরপুর ১ নম্বর থেকে সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম শাহের নেতৃত্বে গণমিছিলটি ঢাকা ১৪ আসনের ধানের শীষের প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি, ১৫ আসনের শফিকুল ইসলাম মিল্টন ও ঢাকা ১৬ আসনে আমিনুল হকের পক্ষে মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১০ নম্বর গোল চত্বর অতিক্রম করে ১১ নম্বর সেকশনে গিয়ে শেষ হয়। পরিবহন শ্রমিক নেতারা জানান, বৃহত্তর মিরপুরে ২০,০০০ পরিবহন শ্রমিকদের পরিবার ধানের শীষের প্রার্থীর পক্ষে থাকবে। আমাদের ২০,০০০ পরিবার এই ৩ জন প্রার্থীর পিছনে ধানের শীষের পক্ষে সর্বাত্মক সহযোগিতা এবং কাজ করবে এবং তাদেরকে ফ্যামিলি নিয়ে ১২ তারিখ সকাল বেলায় তারা ভোট দিবেন। ধানের শীষের পক্ষে ১২ তারিখ সকাল ফজরের নামাজ পড়িয়া আমরা কেন্দ্রে আসব। কেউ যদি ভোট নিয়ে ছিনিমিনি করে তাইলে এটার প্রতিবাদ আমরা এই বাংলাদেশ সড়ক পরিবহন ও মিরপুর সড়ক পরিবহনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সব সংস্করণে নিয়মিত খেলা ক্রিকেটার না পাওয়ায় ২০২৬ সালের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে A+ ক্যাটাগরি থেকে বাদ দেওয়ার পথে যাচ্ছে বোর্ড। নতুন এই চুক্তিতে মোট ২৭ জন ক্রিকেটারের নাম থাকার সম্ভাবনা রয়েছে। নতুন তালিকা ও সংশোধিত বেতন কাঠামো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকলেও A+ ক্যাটাগরি না রাখার সিদ্ধান্ত চূড়ান্ত। বিসিবির অভ্যন্তরীণ আলোচনায় এ বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী প্রচারণায় কাল খুলনা যাচ্ছেন তারেক, শহর জুড়ে উৎসবের আমেজ। ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান ফখরুলের। নির্বাচন ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বললেন জামায়াত আমির। তরুণদের নিয়ে দেশ গড়ার প্রত্যয়। নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র ইতিবাচক বললেন প্রধান উপদেষ্টা। ১২ জেলার ব্যালট ছাপানোর শেষে পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে। এবং আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি। ময়মনসিংহে মানবতা বিরোধী অপরাধে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়, এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।